everyone, welcome back to your favorite platform. So আজকে করব হিস্ট্রি আমাদের নেক্সট চ্যাপ্টার যেটা চ্যাপ্টার 6 সেইটার সামারি লেকচার। তো চ্যাপ্টারটা তো বিশাল লম্বা আর আমরা অলরেডি তো পড়তে পড়তে আসছি যে ভারতে ব্রিটিশ সরকার এসে কি কি করছে কি না করছে কিভাবে করছে এবং তার জন্য বিভিন্ন আমরা দেখেছি যে প্রথমে উপজাতিরা বিদ্রোহ করলো, বিভিন্ন উপজাতি গোষ্ঠী যারা মানে আদিবাসী গোষ্ঠী যারা তারা বিদ্রোহ করলো। তো তারপরে কৃষক আন্দোলনও কিছুটা আমরা পড়েছি। তো এই চ্যাপ্টারটাতে মেইনলি আমরা পড়বো যে 20 শতকে মানে তোমাদের পুরোটা যদি তোমরা দেখো তাহলে 19 শতক আর 20 শতক এই দুটো জায়গার আলোচনাই তোমরা দেখতে পাবে, এই দুটো শতকে, কারণ কি ব্রিটিশদের মেইন সময়টাই আমাদের ইতিহাসের পুরো আলোচ্য বিষয়। তো এই 20 শতকের যে ভারতবর্ষ সেই সময় কৃষক সম্প্রদায় কি করছিল, শ্রমিকরা কি করছিল এবং বামপন্থীরাই বা সেই সময় কি করছিল, ব্রিটিশদের যে এরকম বিভিন্ন বিভিন্ন নীতি নিচ্ছে তারা বা বিভিন্ন যে দমন নীতি বা অত্যাচার করছে শাসন ব্যবস্থার নামে, তো এই তিনটে গোষ্ঠী বা এই তিনটে জায়গায় কিভাবে কি মানে কৃষকরা কিভাবে আন্দোলন করেছিল, শ্রমিকরা কিভাবে আন্দোলন করেছিল এবং বামপন্থীরা বা কিভাবে আন্দোলন করেছিল, এই পুরো জিনিসটা আমরা এই চ্যাপ্টারটাতে দেখবো। ঠিক আছে, তাহলে টার্গেট তো এই তিনটেই, আলাদা করে তো আর কিছু নেই, যেহেতু আমরা সামারি লেকচার করছি। তো প্রথম আমরা যেটা পড়বো সেটা হলো যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও কৃষক শ্রেণী। তো চাই কৃষক শ্রেণী হোক চাই শ্রমিক শ্রেণী হোক, এই যে প্রত্যেকটা আন্দোলন রয়েছে না, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কেন হয়েছিল না, যখন লর্ড কার্জনের সময় বাংলাকে দ্বিখণ্ডিত করার কথা বলা হলো, তো তার প্রতিবাদে যে আন্দোলন গড়ে উঠেছিল সেটাই হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। তারপরে হলো আইন অমান্য আন্দোলন, এরকম ভাবেই তো তারপরে হলো অসহযোগ আন্দোলন, তারপরে হলো আইন অমান্য আন্দোলন, তারপরে হলো ভারত ছাড়ো আন্দোলন। তো আমরা এই কৃষকদের বিভিন্ন আন্দোলন এই প্রত্যেকটা ফেজে পড়বো, শ্রমিকদের বিভিন্ন আন্দোলনের কথাও এই ফেজগুলোর মধ্যে দিয়েই পড়বো এবং লাস্টে পড়বো হচ্ছে বামপন্থীরা কিভাবে কি কি করেছিল। তো প্রথমে দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে কি হয়েছিল না, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কৃষক শ্রেণীর অনীহা দেখা দিয়েছিল। কৃষক শ্রেণী খুব একটা যে খুব স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগদান করেছিল সেটা নয়। কেন? তার কারণটা হচ্ছে তুমি যখন কোনো আন্দোলনে যোগ করবে, ঠিক আছে, আন্দোলন করা মানে কি, মানে তোমার কিছু একটা হচ্ছে না সেই ব্যাপারে তুমি আন্দোলন করবে। তো কখন করবে, যে আমার হচ্ছে না এই বিষয়টা যখন দাঁড়াবে তখন না তুমি আন্দোলন করবে। তো কৃষক শ্রেণীর অনীহার কারণটা কি, কারণ ওই যে আমার এটা হচ্ছে না এই বিষয়টাই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ইনক্লুড করা হয়নি, তার জন্যই তারা কোনো রকম ইন্টারেস্ট পেলো না। মানে তুমি একটা আন্দোলনে যুক্ত হবে, তুমি দেখলে সেখানে তোমার কোনো স্বার্থই কাজ করছে না, তুমি কেন ফালতু গলা ফাটাবে, এটাই হলো বক্তব্য। তো কি সমস্যা হলো যে তাদের জিনিসগুলো কেন ইনক্লুড করা হয়নি, কারণটা প্রথমেই হচ্ছে কৃষক কর্মসূচির অভাব। মানে কৃষকদের মেইন যেগুলো বক্তব্য ছিল বা যে জিনিসগুলো নিয়ে তাদের সমস্যা হচ্ছিল, যেরকম প্রথম হচ্ছে খাজনা হ্রাসের যে একটা দাবি, কারণ খাজনা পরপর পরপর বাড়িয়ে দেওয়া হচ্ছে, কৃষকরা সেটা দিতে পারছে না, তো খাজনাটাকে কমাতে হবে, এইটা একটা দাবি ছিল। প্লাস তারা যে জমিতে চাষ করছে, যে ভূমিতে তারা চাষ করছে সেখানে তাদের মালিকানা তারা চেয়েছিল। তো সেই ভূমি স্বত্ব আইন, এই দুটো বিষয় কোনোটাতেই কিন্তু বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে হাইলাইট করা হয়নি, মানে এই দুটোর কোনোটা নিয়েই কিছু বলা হয়নি। নেক্সট হচ্ছে এই আন্দোলনের নেতৃত্ব বা শীর্ষ নেতা কারা ছিল, তারা সমস্ত ছিল হচ্ছে শিক্ষিত এবং উচ্চবিত্ত নেতৃত্ব। তার ফলে কি হলো, কৃষক শ্রেণী না তো উচ্চবিত্ত না তো তোমার শিক্ষিত, তো তারা তার ফলে এই আন্দোলনের সঙ্গে নিজেদেরকে অতটা রিলেট করতে পারলো না। তারপরে পুরো বিষয়টাই ছিল জোতদার এবং জমিদার ঘেঁষা নীতি, মানে এই জমিদারদের সঙ্গেই কিন্তু তাদের ওই খাজনা আদায় এবং দাবি এই নিয়েই যত ঝামেলা। তো পুরো আন্দোলনটাই ছিল হচ্ছে তোমার উচ্চবিত্ত ও জমিদার শ্রেণীর সাহায্য পুষ্ট, মানে তারাই এই আন্দোলনের ক্ষেত্রে মানে ওরাই সব ছিল আর কি, উচ্চবিত্ত জমিদার যারা। তো কি হলো না, এই যে তোমার এই আন্দোলনটা, ঠিক আছে, যে শিক্ষিত যারা ছিল তারা দেখলো যে যদি আমরা কৃষকদের ইনক্লুড করি তাহলে কি হবে, এই যে জমিদাররা যারা তারা আমাদের এগেনস্টে চলে যাবে। তো জমিদাররা যখন এগেনস্টে চলে যাবে তখন তাদের দাবিটা সেখানে দাঁড়াবে না এই বঙ্গভঙ্গ, তাহলে কি হবে, তারা নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করলে আবার সেই ব্রিটিশরাই ওপরে ছড়ি ঘোরাবে। তো তার জন্য কি তারা ওই অত সমাজের নিম্ন স্তরের কাছে তাদের সুযোগ সুবিধার কথা ভাবার চেষ্টা করলো না এবং তাদেরকে ইনক্লুডও করলো না নিজেদের আন্দোলনের ক্ষেত্রে। তো সেই জন্য পুরো জিনিসটাই ওই জমিদার ঘেঁষাই থেকে গেল এবং ফাইনালি যেটা হলো
যে একটা জিনিস যেটা ভাবার দরকার ছিল যে ভারত হচ্ছে কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান দেশ মানে অবভিয়াসলি সেখানে কৃষকদের সংখ্যা বেশি। এবার যদি কৃষকদেরই স্বার্থটাকে না দেখা হয় তাহলে সেই মানে কোনো আন্দোলনই গণ আন্দোলনে পরিণত হবে না। কারণ কি গণ আন্দোলনে পরিণত হলে সেখানে মানে কি বলবো একটা মাস মুভমেন্ট হওয়া দরকার, মানে সার্বিকভাবে সবাই সেই আন্দোলনে যুক্ত হওয়ার দরকার, বাট সেটা হলো না। তো তার জন্য কি এই যে দূরদর্শিতার যে অভাব, ঠিক আছে, তো তার ফলেই কিন্তু সব মিলিয়ে কৃষকরা আলটিমেটলি এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে খুব স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেনি। নেক্সট হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলন। এরপরে এলো গান্ধীজির যে কথা যে অহিংসাত্মক পথে, মানে হিংসাত্মক পথে আমরা যাব না, অহিংসাত্মক পথে আমরা অসহযোগিতা করব, মানে আমরা তাদের কোনো ব্রিটিশদের কোনো জিনিস আমরা ব্যবহার করব না, তাদের কোনো সংস্থায় আমরা কাজ করব না, তাদের স্কুলে পড়বো না, তাদের কলেজে পড়বো না, তাদের হয়ে কাজ করব না, তাদের সরকারি দপ্তর আমরা কাজ করব না, এরকম ভাবে আমরা অসহযোগিতা করব। কারণ উনি বলেছিলেন যেটা যে আমরা বেসিক্যালি ওদেরকে এদেশে থাকতে দিয়েছি কারণ আমরাই ওদের হয়ে কাজ করছি, সেই জন্যই কিন্তু ওরা এখানে এগুলো করতে পারছে। যত অত্যাচার করুক আমরা অহিংসাত্মক পথে থেকে আমরা ওদের কোনো কাজেও আমরা ইনভলভ হব না, এবং এইভাবে আমরা দেখিয়ে দেব যে আমরা তোমাদেরকে সহযোগিতা করছি না, তোমরা এবার এখান থেকে এসো। তো এটাই হচ্ছে তোমার অহিংসাত্মক অসহযোগ আন্দোলনের মেইন কথা। তো এই অহিংস অসহযোগ আন্দোলনে কিন্তু আবার কৃষক আন্দোলন খুব গুরুত্বপূর্ণ জায়গায় ছিল। তো মেইনলি দুটো জায়গায়, ঠিক আছে, একটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ, একটা হচ্ছে কৈরা সত্যাগ্রহ। সত্যাগ্রহ কথাটার মানে কি, মানে সত্যের পথে থেকে আমি যদি কোনো লড়াই করি, আন্দোলন করি, সেটা আমি অহিংসাত্মক পথে থেকেই আমি সেটাতে জয়লাভ করব, এটাই হচ্ছে সত্যাগ্রহ আন্দোলনের মূল কথা। ঠিক আছে, তো চম্পারণ সত্যাগ্রহ কি হলো না, বিহারের চম্পারণ জেলায় হয়েছিল, এবং মেইন এটা টার্গেটটা কি ছিল না, মানে মেইন এটার বিষয়বস্তুটা কি ছিল না, নীলকর সাহেবদের নীল চাষীদের প্রতি যে অত্যাচার, এই বিষয়টা নিয়ে এই আন্দোলন হয়েছিল। এবং এখানে তিন কাঠিয়া প্রথা নামে একটা প্রথা চালু ছিল। সেই প্রথা অনুযায়ী কি ছিল না, মোট জমির 20 ভাগের 3 ভাগ অংশে বাধ্যতামূলকভাবে নীল চাষ করতে হবে। মানে কৃষক তার নিজের জমিতে ধান, পাট, গম এগুলো চাষ করতে পারবে না, 20 ভাগের 3 ভাগ অংশে জোর জবরদস্তি নীল চাষ করতেই হবে। এটা ছিল হচ্ছে তিন কাঠিয়া প্রথা। তো এরপরে আবার শুধু যে চাষ করেই ছেড়ে দেবে সেটা না, যেটা তোমার নীল উৎপন্ন হচ্ছে সেটাও আবার ওরা নীলকররা যে দামটা বলে দেবে সেই দামেই বিক্রি করতে হবে, এবং যে তোমার মুনাফা হবে, যেটা ফায়দা হবে, সেটাও কৃষকরা পাবে না, সেটাও তারাই নিয়ে যাবে। এই রকম একটা পুরো অব্যবস্থা ছিল সাংঘাতিক ভাবে। ঠিক আছে, উৎপন্ন নীল বিক্রি করতে হতো নীলকরদের বেঁধে দেওয়া দামে, যেটা প্রবলেম বললাম। এবং এই সব মিলিয়ে ফাইনালি চাষিরা ইংরেজ নীলকরদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়, এবং এই প্রতিবাদ জানানোর পরে কিন্তু গান্ধীজি এই কৃষকদের চম্পারণে গিয়ে সমর্থন জানান। সমর্থন জানালে কি হলো, প্রথমে ব্রিটিশরা, মানে যারা ব্রিটিশ সরকার ছিল, তারা প্রথমে কি করবে যে তোমার যে মানে কি বলবো আগে থামানোর চেষ্টা করলো, দেখলো হলো না, লাভ নেই। তখন ফাইনালি যেটা হলো যে গান্ধীজি মানে কারাবাস হলো আর কি। ঠিক আছে, এবং এত কিছু হয়ে যাওয়ার পরে, মানে প্রথমে কৃষকরা আন্দোলন বিদ্রোহ করলো, তারপরে গান্ধীজি তাদেরকে গিয়ে সমর্থন জানালো, তারপরে ইংরেজরা তাকে সরে যেতে বললো, মানে গান্ধীজিকে, যে না এরকম ভাবে এই ইয়েতে আপনি থাকবেন না। তাকে যখন সরে যাওয়ার মানে ইয়ে করলেন আর কি, সরকারি যারা ছিল, ব্রিটিশ সরকারের যারা কর্মচারী ছিল, তারা যখন গান্ধীজিকে চলে যাওয়ার কথা বললো, তো তিনি ফাইনালি সরে তো গেলেনই না, উল্টে কারাবাস তার হলো, এবং পুরোটাই সত্যাগ্রহের পথে, মানে অহিংসাত্মক পথে থেকে হলো। ফাইনালি এত কিছু হওয়ার পরে যে একটা চাপ সৃষ্টি হলো, মানে ব্রিটিশ সরকার দেখলো যে এদের কোনোভাবেই কোনো কিছু করা যাচ্ছে না, কারণ কি তারা সত্যাগ্রহের পথে থেকে একটা আন্দোলন করার চেষ্টা করে যাচ্ছে। সেই জন্য ফাইনালি 1917 সালে সরকার পিছু হটলো এবং চম্পারণ কৃষি বিল পাস করা হলো, এবং এই বিলের মাধ্যমে কিন্তু এই যে তিন কাঠিয়া প্রথা যেটা, সেটা লোপ পেল, মানে সেটা বন্ধ করে দেওয়া হলো। এরপরে আসবো খৈরা সত্যাগ্রহ। কৈরা সত্যাগ্রহ বা খেরা সত্যাগ্রহ, যেটা নাকি হয়েছিল গুজরাটের কৈরা বা খেড়া জেলায়। তো সেখানে কি সমস্যা হয়েছিল না, প্রচুর বর্ষার ফলে
তোমার ফসল যেটা ছিল আর কি সেটা ক্ষতি হয়, ঠিক আছে, মানে ভারী বর্ষায় এখানকার যে ফসল সেই ফসলের প্রচুর ক্ষতি হয়। কিন্তু সরকার কিন্তু সেই বছরও রাজস্ব বৃদ্ধি করে যাচ্ছিল, মানে খাজনা বৃদ্ধির যে হারটা সেটা সেই বছরও সে বাড়িয়ে যাচ্ছে, সে বছরও থামেনি এত সমস্যার পরেও। তো এইখানে আবার ছিল রায়তওয়ারি ব্যবস্থা। রায়তওয়ারি ব্যবস্থা মানে চাষিরা সরাসরি সরকারকে খাজনা দিত, মানে মাঝখানে কোনো ভূমি মানে আর কেউ যে ভূমিদার বা জমিদার এরকম কোনো গল্প ছিল না, ডাইরেক্ট তারা সরকারকে খাজনা দিত। তার ফলে কি হচ্ছে, সরকার নীতি অনুযায়ী রাজস্ব বাড়িয়ে যাচ্ছে, কৃষকদেরকে তাদেরকে দিতে হবে। এবারে এমনি সময়েই সমস্যা, মানে এমনি সময়েই কৃষক ওই রাজস্ব দিতে পারছে না। তো মানে এই সময় আবার দেখা গেল কি প্রচুর বর্ষায় এরকম প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তো দেবে কোত্থেকে? ঠিক আছে, ফাইনালি মানে তাদেরকে অত্যাচার করো, মারধর করো, মেরে ফেলো, যাও করো, দেবে কোত্থেকে? ঠিক আছে, তো তার জন্য কি হলো না, এই কৃষকরা কিছুতেই বাড়তি খাজনা দিতে চাইলো না, ইনফ্যাক্ট পারলো না, পারবে কোত্থেকে? ঠিক আছে, তো তার জন্য আবার গিয়ে গান্ধীজি এই পুরো বিষয়টার বিরুদ্ধে কৈরা জেলার কৃষকদের পাশে গিয়ে দাঁড়ালেন এবং সেখানে খেদা সত্যাগ্রহ বা কৈরা সত্যাগ্রহ, ওই জায়গাটারই নাম বেসিক্যালি, সেটা শুরু হলো। তো ফাইনালি যখন এক্ষেত্রেও ব্রিটিশ সরকার, যে কোনো আন্দোলন এভাবেই হয় না যে একটা শীর্ষ নেতৃত্ব এলো তখন কি হবে, যে সরকার তখন আবার সেটাকে থামান, প্রথমে মানে একটা সরকার কি বলবো, যেহেতু পুরো জিনিসটা তার বিরুদ্ধে চলে যাচ্ছে, তো যখন তো তার জন্য সরকার কি করবে, সেও নিজের দিক থেকে একটা চাপ দেওয়ার চেষ্টা করবে। তো এইসব করেও যখন কোনো কিছু হলো না, তখন গান্ধীজি, সর্দার বল্লভভাই প্যাটেল এবং ইন্দুলাল ইয়াজ্ঞিক এরা সবাই মিলে একসাথে সত্যাগ্রহ শুরু করলেন। এবং এই সত্যাগ্রহ মানে প্রথমেই যেটা বললাম যে শান্তভাবে অহিংসাত্মক পথে থেকে পুরো অত্যাচার সহ্য করো, যে তোমরা কতক্ষণ অত্যাচার করবে। কিন্তু অত্যাচার করে ব্রিটিশরাও জানে যে এদের যদি মেরে ফেলি তো খাজনাটা দেবে কে, বেঁচে থাকতেও দিচ্ছে না, মরে গেলেও দেবে না, স্টিল বেঁচে থাকলে অ্যাটলিস্ট অত্যাচার করে খাজনাটা পাওয়ার একটা কিছু করা যেতে পারে। তো এই জন্য তাদের উপর অকথ্য অত্যাচার শুরু হলো এবং তারা কিন্তু সত্যাগ্রহের পথেই থাকলো, সত্যাগ্রহের পথেই তারা থাকলো। এবং ফাইনালি কি হলো না, যে মানে এই সত্যাগ্রহের পথে থাকতে থাকতে ব্রিটিশের দমন নীতি উৎপীড়ন বাড়তে থাকলো, বাড়তে বাড়তে প্রচুর জায়গা তারা বাজেয়াপ্ত করলো, প্রচুর জনকে গ্রেফতার করলো, কিন্তু তা সত্ত্বেও ফাইনালি কিন্তু কৃষকদের সঙ্গে মানে ওই যেহেতু তারা একটা অহিংসাত্মক পথে ছিল, তো না পেরে উঠে একটা সন্তোষজনক মীমাংসায় আসতে। নেক্সট, অসহযোগ আন্দোলন ও কৃষক শ্রেণী। তো অসহযোগ আন্দোলন ও কৃষক শ্রেণী তো আমরা দেখলাম, আমরা দুটো পর্যায়ে, যে কৈরা সত্যাগ্রহ এবং চম্পারণে, যে বিহারের চম্পারণে যে সত্যাগ্রহটা হয়েছিল। তো তারপরে আর কোথায় কি কি হলো না, এই তোমার পুরো যে কি বলবো, একটা পার্টিকুলার এক দুটো জায়গায় তো আর আন্দোলন হয়নি, পুরো ভারত জুড়েই এগুলো তখন হচ্ছে। তো বিভিন্ন জায়গায়, মানে ওই দুটো জায়গা ছাড়া, যে তোমার চম্পারণ আর খেদা, এই দুটো জায়গা ছাড়া আর কোথায় কিভাবে কৃষকরা সামিল হয়েছিল ভারতের, সেটা দেখো। বাংলাতে কোথায় কোথায় হলো না, বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে মেদিনীপুরের কৃষকরা খাজনা দেওয়া বন্ধ করে দিল। এছাড়া বাংলার পাবনা, বগুড়া, বীরভূমের রামপুরহাট, এই সমস্ত জায়গায়ও কিন্তু সরকারের সমস্ত কাজকর্মকে বয়কট করা হলো। এছাড়া কুমিল্লা, রাজশাহী, রংপুর এবং দিনাজপুর, এই সমস্ত জায়গাতেও মুসলিম কৃষকরা তারাও কিন্তু এই আন্দোলনে সামিল হলেন, মানে হিন্দু মুসলিম নির্বিশেষে সামিল হলো। আবার বহিরাগত দিকু, যারা বাইরে থেকে যারা এসছে, সেই দিকুদের বিরুদ্ধে বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গাতে কিন্তু আদিবাসীরাও তোমার আন্দোলনে যোগ দিল। তো বাংলায় কিন্তু কৃষকরা এইভাবে আন্দোলন শুরু করেছিল। অযোধ্যায় কি হলো না, অযোধ্যায় বাবা রামচন্দ্রের নেতৃত্বে কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল এবং সেটা প্রথমে অযোধ্যায় শুরু হলেও অযোধ্যা থেকে আস্তে আস্তে রায়বেরেলি, প্রতাপগড়, ফৈজাবাদ, সুলতানপুর, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং ফাইনালি এটা আমরা পড়বো, মাদারিপাশির নেতৃত্বে যেটা একা আন্দোলন হয়েছিল সেটাও কিন্তু এই বিষয়ে খুব উল্লেখযোগ্য। এছাড়া অন্ধ্রপ্রদেশে কি হলো না, অন্ধ্রপ্রদেশের কুড়াপ্পা এবং গুন্টুর জেলায়
তোমার অরণ্য আইন বাতিলের জন্য, মানে যারা আদিবাসী তাদের অরণ্যের উপর কোনো অধিকার থাকবে না, এই সংক্রান্ত যে আইন সেইটা বাতিলের দাবিতে কৃষকরা সেখানেও আন্দোলন শুরু করেছিল। এবং আল্লুরি সীতারাম রাজু, খুব বিখ্যাত নাম আমরা জানি সেটা, আল্লুরি সীতারাম রাজুর নেতৃত্বে গোদাবরী জেলায় কিন্তু মানে রম্পা জাতিদের যেটা তোমার বিদ্রোহ হয়েছিল, রম্পা বিদ্রোহ, সেটা এই অন্ধ্রপ্রদেশে এই সময় হয়েছিল। এছাড়া বিহারেও কৃষক আন্দোলন কিভাবে হলো, আরো না তোমার দাঁড় ভাঙা, মানে দেখো ওই দুটো জায়গাকার কথা আমরা পড়েছি এবং তারপরে পুরো ভারতবর্ষের আমরা কথা পড়ছি, মানে কি কৃষক আন্দোলন, এই অসহযোগ আন্দোলনের সময় কিন্তু বেশ বড়সড় আকার ধারণ করেছিল, ঠিক আছে। তো বিহারের ক্ষেত্রেও আর কোথায় কোথায় হয়েছিল না, দাঁড় ভাঙা, ভাগলপুর, মুজাফফরপুর, পূর্ণিয়া, মুঙ্গের প্রভৃতি জায়গাতে হয়েছিল। এছাড়া কেরালাতে, দক্ষিণ ভারতেও কিন্তু মালাবার উপকূলে মোপলা বিদ্রোহ যেটা আমরা জানি হয়েছিল, সেই মোপলা কৃষকরাও কিন্তু কৃষক আন্দোলন করেছিলেন। এরপরে দেখবো আমরা একা আন্দোলন। একা আন্দোলনের মেইন কথা হচ্ছে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা, একতাটাকে মেনটেন করা নিজেদের মধ্যে। তো ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা মানেটা কি না, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার মানেটা কি না, এই পুরো জিনিসটা যে কৃষকরা যে আন্দোলনটা করবে, মানে এটা কোথায় হয়েছিল না, এটা হয়েছিল হরিদ্বার, সীতাপুর, এই সমস্ত জায়গায়, ঠিক আছে। মানে উত্তরপ্রদেশের হরিদ্বার, সীতাপুর এই সমস্ত জায়গায় আন্দোলন শুরু হয়েছিল এবং এটা কার নেতৃত্বে হয়েছিল, মাদারি পাশির নেতৃত্বে হয়েছিল, খুব বিখ্যাত। তো এখানে মেইন যেটা ছিল হচ্ছে ঐক্যবদ্ধ থাকার যে একটা প্রতিজ্ঞা, ঠিক আছে। এই জন্য এই আন্দোলনের নাম হচ্ছে একা আন্দোলন। এবং এই একা আন্দোলনের যে কর্মসূচি ছিল সেটা কিরকম ছিল না, কৃষকরা প্রথমে মাটিতে গর্ত করে সেখানে জল ঢেলে সেটাকে গঙ্গা, মানে গঙ্গা জল হিসেবে তারা করতো, ঠিক আছে, সেটাকে মানতো। এবং আমরা জানি যে আমরা যেহেতু মা গঙ্গাকে আমরা ভীষণ পবিত্র একটা জায়গা দিয়ে থাকি, তো তার মানে কি সেই জায়গাটাতে জল খুঁড়ে, মাটি খুঁড়ে সেখানে জল ভরে সেটাকে গঙ্গা জল বলে মেনে, তার মানে কি তার পবিত্রতাকে ছুঁয়ে সেখানে শপথ নেওয়া হতো, ঠিক আছে। তো এই পুরো প্রসেসটা এখানে বলবে। এবং সেই জল ছুঁয়ে তারা কি কি শপথ করতো, যে জমি যদি জোর করে বেদখল করা হয় তারা জমি ছাড়বে না, তারপরে যতটা নির্দিষ্ট খাজনা আছে তার বাদে কিছু দেওয়া হবে না, মানে যে হারে তোমার খাজনা রয়েছে সেই হারেই নিতে হবে, তার বেশি কিছু চাইলে সেটা দেওয়া হবে না। তারপরে রসিদ ছাড়া খাজনা দেওয়া হবে না, মানে হচ্ছে আমি ধরো যে হারে খাজনাটা রয়েছে সেইটা দিলাম, যদি আমি কোনো রসিদ না নিই কালকে তো এসে আবার বলতে পারে যে না তুমি দাওনি, কোনো তো প্রমাণ থাকবে না, সেই জন্য রসিদ দিতে হবে খাজনা দেওয়ার বদলে। এছাড়া জমির ওপর নিজেদের অধিকার বজায় রাখা বা নিজেদের দখল বজায় রাখা, এই জিনিসটাও করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে অবৈধভাবে কোনো কর নেওয়া যাবে না, বেগার প্রথা বন্ধ করতে হবে, মানে কৃষকরা বিনা পারিশ্রমিকে কোনো রকম আর শ্রম দেবে না। এবং যদি কোনো সমস্যা হয় সেইটা মীমাংসা করবে হচ্ছে পঞ্চায়েত, ব্রিটিশ সরকার বা না, ঠিক আছে, আর কোনো তার সরকার বা তার প্রেরিত কোনো রকম প্রতিনিধি তারা এই মীমাংসা করবে না, সেটা করবে হচ্ছে সেই গ্রামেরই যে পঞ্চায়েত রয়েছে সেটা মীমাংসা করবে। আর ফাইনালি যেটা প্রথম থেকে বলা হচ্ছে সেটা হচ্ছে যে কৃষকদের কিছুও হয়ে যাক শেষ পর্যন্ত তাদের এই আন্দোলনে ঐক্যবদ্ধ থাকতে হবে তারা নিজেরা, কারণ কি এটা সবাই বুঝে গেছে যে ঐক্যবদ্ধ থাকলে তবেই ব্রিটিশদের মানে এখান থেকে তাড়ানো যাবে, নইলে তাড়ানো যাবে না। কিন্তু ফাইনালি একা আন্দোলন এই এতটা যে মানে যে খুব যে কি বলবো অহিংসাত্মক একটা কর্মসূচি, সেটার প্রতি মানে এইটুকুতেই সীমাবদ্ধ ছিল না এবং ধীরে ধীরে প্রচুর হিংসাত্মক হয়ে উঠেছিল এবং তার জন্য ফাইনালি কিন্তু সরকার দমন নীতি প্রয়োগ করে একা আন্দোলন বন্ধ করেছিল। এরপরে দেখবো বারদৌলি সত্যাগ্রহ। তো বারদৌলি সত্যাগ্রহটা কি হয়েছিল না গুজরাটে, ঠিক আছে, গুজরাটের সুরাটে যে বারদৌলি তালুক রয়েছে সেখানে এই কৃষকরা যে আন্দোলন করেছিল সেটাই বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত। এবং এখানেও রায়তওয়ারি ভূমি ব্যবস্থা চালু ছিল, মানে এখানে কোনো জমিদার ছিল না, কৃষক সরাসরি সরকারকে খাজনা দিত। এবারে কি হলো না এই সময়ে খাজনার পরিমাণ
বাড়তে বাড়তে এক ধাক্কায় 22% বাড়িয়ে দেওয়া হয়েছিল। এবারে এতটা যে বাড়িয়ে দেওয়া হলো, তো যত তোমার সচ্ছল কৃষক সম্প্রদায় হোক দেবে কোত্থেকে, এই নিয়ে আন্দোলন শুরু হলো। এবং এই আন্দোলন শুরু হওয়ার পরে সর্দার বল্লভভাই প্যাটেল এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং সমস্ত মানে গুজরাট, মহারাষ্ট্র দুটো বড় বড় জায়গাকার সমস্ত নেতা কৃষকদের এক জায়গায় আনার জন্য বোম্বাই প্রদেশের, আমরা তো জানি যে বোম্বাই প্রদেশেরই দুটো মানে পরবর্তীতে যখন ভাষাভিত্তিক রাজ্য গঠিত হয় আমরা দেখেছি বোম্বাই প্রদেশকে ভাগ করে গুজরাট আর মহারাষ্ট্র গঠিত হয়েছিল। তাহলে পুরো বোম্বাই প্রদেশের পুরো কৃষকদের একত্রিত করে একটা ঐক্যবদ্ধ আন্দোলন করার জন্য বোম্বাই প্রেসিডেন্সি ল্যান্ড সংঘ গঠন করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। বেসিক্যালি বোম্বাই প্রেসিডেন্সি মানে কি, ওই পুরো বোম্বাই প্রদেশের আর কি কৃষকদের নিয়ে এটা করেছিলেন। এবং শেষ পর্যন্ত আন্দোলনের চাপে সরকার খাজনা বৃদ্ধির পরিমাণ কমিয়ে দেয় এবং ফাইনালি এই পরিবর্তন, এই বৃদ্ধির যে একটা বাড়ানো হবে এইটা বন্ধ করা হয়। ঠিক আছে, এবং এই আন্দোলনটা এভাবে তোমার সফল হয় এবং সফল হওয়ার পরে বল্লভভাই প্যাটেল সেই সময় বেশ সুদক্ষ একজন সাংগঠনিকের ওনার একটা পরিচিতি উনি পান এবং সর্দার শিরোপাটা পেয়েছিলেন। নেক্সট দেখবো যে আইন অমান্য আন্দোলন। তো আইন অমান্য আন্দোলনটা কি হলো না, গান্ধীজি অহিংসাত্মক পথে থেকে যে আন্দোলন করা, এই সমস্ত বা সত্যাগ্রহ মেনটেন করা, এই সমস্ত কিছু করে যখন দেখা গেল যে কোনো কিছুতেই কিছু হচ্ছে না, সেই সমস্যা হচ্ছেই এবং আন্দোলনও বাড়ছে, সেটা হিংসাত্মক জায়গায় যাচ্ছে, তখন ফাইনালি যে নীতিটা নেওয়া হলো যে আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন মানেটা কি না, ব্রিটিশ সরকারের আইনটাকে অমান্য করে আমরা দেখাবো। তো সেই রকম একটা কি করা হয়েছিল না, সমুদ্রে জল তুলে লবণ তৈরি করা, যার জন্য এটা লবণ সত্যাগ্রহ নামে পরিচিত। এবং এখান থেকে আইন অমান্য আন্দোলনটা শুরু হয়, তাদের আইনটাকে অমান্য করে দেখানো যে আমরা তোমাদের কথা আর মানছি না। তো এই আইন অমান্য আন্দোলনের সময় কৃষকরা কোথায় কিভাবে যোগদান করলো না, উত্তরপ্রদেশে, ঠিক আছে, উত্তরপ্রদেশে সেখানে খাজনা বন্ধ করার পাশাপাশি মানে খাজনা দেওয়া এইটা বন্ধ করার পাশাপাশি জমিদার এবং তালুকদারের যে খাজনা সেটাও বন্ধ করে দেওয়া হয়। মানে কি কোনো প্রকার খাজনাই আর দেওয়া হবে না। সরকার বেসিক্যালি কৃষকরা তখন দু ধরনের খাজনা দিতে শুরু করেছে, একটা হচ্ছে সরকার তার একটা রাজস্ব বাড়াচ্ছে সেটা, আবার এদিকে জমিদারদেরও আলাদা করে দিচ্ছে। তো সমস্ত খাজনা দেওয়া বন্ধ করে দেওয়া হলো এবং ফাইনালি পুরো আন্দোলনটা রায়বেরেলি, আগ্রা, বারমাকি এগুলো প্রচুর এরকম জায়গায় বড় জায়গা মানে আন্দোলন রূপে ছড়িয়ে পড়ে। আচ্ছা, তারপরে গুজরাটে যে কিষাণ আন্দোলন হয়েছিল আইন অমান্য আন্দোলনের সময়, সেটা কোথায় হয়েছিল না সুরাট এবং খেদা জেলায়, সেখানেও কৃষকরা খাজনা দেওয়া বন্ধ করে দেয় এবং প্রচুর মানে ফাইনালি এই যখন খাজনা দেওয়া বন্ধ করে দিচ্ছে এই সমস্ত জায়গায়, তখন সরকার আবার তাদের জমিও দখল করে নিচ্ছে। তো এরকম দমন নীতি চলেছিল। আচ্ছা, বাংলার ক্ষেত্রে কি হলো, বাংলায় প্রচুর তোমার এরকম কিষাণ সভা বা শ্রমিক কৃষক পার্টি বা কৃষক প্রজা দল এরকম বিভিন্ন দল তখন গঠন হতে শুরু করলো, যাদের নাকি মেইন কাজ ছিল কৃষক শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষা করা। তো এরকম তোমার দল বা পার্টি গঠন করে ফাইনালি আন্দোলন শুরু হয় এবং মেদিনীপুরে এই সময় চৌকিদারি কর দেওয়া বন্ধ করে দেওয়া হয়। তার মানে কি, ওই যে এতদিন ধরে কি হচ্ছিল যে তারা বিদ্রোহ করে সত্যাগ্রহ পথে বসে থাকছিল, বাট এখন কিন্তু খাজনা দেওয়া পুরোপুরি বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে, বিভিন্ন জায়গায়। এছাড়া অন্যান্য আর কোথায় না, যেরকম পাঞ্জাবে জলসেচ কর যেটা দিত ট্যাক্স আর কি, সেটা বন্ধ করা হলো, বা ভূমি রাজস্ব কমানোর জন্য যে আন্দোলন সেটা, তারপরে বিহারে শুরু হলো কিষাণ আন্দোলন। এরকম বিভিন্ন জায়গায় তোমার খাজনা বন্ধ করে দিয়ে তখন কিন্তু আইন অমান্য করে দেখানো হলো। আচ্ছা, এরপরে ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষক শ্রেণী কিভাবে অংশগ্রহণ করেছিল, তো ভারত ছাড়ো আন্দোলনের সময় বিভিন্ন জায়গায় মানে পুরো ভারতবর্ষ জুড়েই কিন্তু কৃষকরা মানে কি বলবো মানে স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে জড়িয়ে পড়েছিল। ঠিক আছে, তো কোথায় কোথায় না, বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কেরালা, বিভিন্ন জায়গায় মানে পুরো ভারত জুড়েই বিভিন্ন জায়গায়
তোমার এরকম ভাবে তারা কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে যোগদান করেছিল। এবং এই সময়ের মেন যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই আন্দোলন কিন্তু জমিদার বিরোধী আন্দোলন ছিল না, এটা ছিল পুলিশি অত্যাচার ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন, মানে ব্রিটিশ বিরোধী আন্দোলন। এখানে আর কৃষক জমিদার ভূমি যারা মানে রাজস্ব দিতে হচ্ছে তারা অত্যাচার করছে, কৃষকরা সেখানে ঝাঁপিয়ে পড়ছে, এরকম আন্দোলন না, এটা ছিল কমপ্লিটলি ব্রিটিশ বিরোধী বা পুলিশের যে অত্যাচার সেই বিরোধী আন্দোলন। তো এখানে শুধুমাত্র কৃষক যারা তারা নয়, মানে কৃষক মানে আমরা তো সেই একদম নিম্ন স্তরের সেই সম্প্রদায়টাকে বলি, সেটা না, ধনী যারা সচ্ছল কৃষক তারা, যারা ক্ষেত মজুর তারা, যাদের ভূমি নেই ভূমিহীন কৃষক তারা, এমনকি জমিদাররাও এই আন্দোলনে যোগদান করেছিল। কাদের বিরুদ্ধে? একদম স্ট্রেট হবে ব্রিটিশদের বিরুদ্ধে। এবং এই বিদ্রোহের মেন চালিকা শক্তি ছিল হচ্ছে গ্রামীণ কৃষিজীবী সম্প্রদায়, গ্রামের যারা তারাই এটাকে মেইনলি চালিয়ে নিয়ে গেছিল। বাংলাতেও মেদিনীপুরের তমলুক এবং কাঁথিতেও কিন্তু কৃষিজীবী মাহিষ্য সম্প্রদায়, ইম্পর্টেন্ট এই লাইনটা, তো সেই কৃষিজীবী মাহিষ্য সম্প্রদায় এই বিদ্রোহে মেন সামিল হয়েছিল। এছাড়া তোমার বিহার, উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গাতে তখন মানে রাজস্ব বাড়তে বাড়তে একটা মানে বিকট কন্ডিশন সব মিলিয়ে, তো তার ফলে কৃষকরা সব মিলিয়ে কিন্তু খুব বেপরোয়া হয়ে পড়েছিল। এছাড়াও রাহুল মানে এই যে পুরো ঘটনাটা এটা আমরা কোথা থেকে জানতে পারি না, রাহুল সংকীর্তনের বিভিন্ন লেখায়, এছাড়া সতীনাথ ভাদুড়ির জাগরী উপন্যাস, এই সমস্ত জায়গা থেকে আমরা এই আন্দোলনের কথা জানতে পারি। এবারে মহারাষ্ট্রতেও মানে তোমার নিচের দিকে, আমরা তো উত্তরপ্রদেশ বিহার এই সমস্ত জায়গার কথা বলছি, বাংলার কথা বলছি, তো দক্ষিণ দিকে বা মধ্য ভারতে কি হচ্ছিল না, মহারাষ্ট্রতেও কিন্তু তখন স্বাধীন জাতীয় সরকার, ঠিক আছে, সে মানে তোমার গ্রামীণ কৃষকরা মিলে আর কি স্বাধীন জাতীয় সরকার তারা সেখানে বানিয়েছিল, প্রতিষ্ঠা করেছিল। আবার মালাবার অঞ্চলে মানে একদম দক্ষিণ ভারতে মালাবার অঞ্চলেও কিন্তু কৃষকরা এই ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্যাপকভাবে জড়িয়ে পড়েছিল। নেক্সট হচ্ছে বাংলায় তেভাগা আন্দোলন। তো বাংলায় বা বেঙ্গলে কি ছিল না, প্রথমে যেটা ছিল যে জমিদারদের জমিতে তারা চাষ করবে এবং পারিশ্রমিক হিসেবে জমিদারকে উৎপন্ন ফসলের অর্ধেক বা তার বেশি দিয়ে দিতে হবে, উৎপন্ন ফসলের অর্ধেক বা তার বেশি হচ্ছে জমিদারকে দিয়ে দিতে হবে, এবং কিছু একদম অল্প পরিমাণ সেটা হচ্ছে সেই ভূমি মানে যে কৃষক সে পাবে। তো এরকম ভাবে আলটিমেটলি কি হচ্ছিল, কৃষকদের অবস্থা দিনের দিন শোচনীয় হচ্ছে। তো এই সময় বাংলায় ফ্লাউড কমিশন গঠিত হয় এবং ফ্লাউড কমিশন এই পুরো সিচুয়েশনটাকে দেখে তারা বলল যে না, উৎপন্ন ফসলের 2/3 হচ্ছে কৃষক পাবে এবং 1/3 যাবে হচ্ছে জমিদারের কাছে। যে উৎপন্ন ফসলের 2/3 বা তেভাগা, এটাকেই বলে তেভাগা পাবে কৃষকরা এবং বাকিটা যাবে হচ্ছে জমিদারদের কাছে, মানে ম্যাক্সিমামটাই পাবে হচ্ছে কৃষকরা। এই যখন এটা হলো, তো তখন কি হলো না, এই তেভাগা এই যে পাওনা এইটা দাঁড় করানোর জন্য বা এটার সমর্থনে যে আন্দোলন শুরু হয় সেটাকে বলা হয় তেভাগা আন্দোলন। আচ্ছা, তো তারপরে এই তোমার তেভাগা আন্দোলনটা বেশ একটা বড়সড় জায়গায় গেছিল, আন্দোলনের আঁচটা বাড়তে বাড়তে। তো কোথায় কোথায় হয়েছিল না, দিনাজপুর, ময়মনসিংহ, কাকদ্বীপ, রংপুর, বগুড়া, জলপাইগুড়ি, যশোর, খুলনা, এরকম প্রচুর জায়গায় কিন্তু এই আন্দোলন শুরু হয়েছিল। তো কে কে নেতৃত্ব দিয়েছিলেন? মোহাম্মদ দানেশ, নিয়ামত আলী, গুরুদাস তালুকদার, ভবানী সেন, অবনী রায়, সমর গাঙ্গুলি, এনারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তেভাগাতে দাবি সমূহ কি ছিল না, উৎপন্ন ফসলে যেটা বললাম 2/3 পাবে কৃষক, মালিক পাবে 1/3। আচ্ছা, তারপরে তোমার যে কৃষক যে জমিতে চাষ করছে তাকে সেই জমির দখলি সত্ত্ব দিতে হবে, মানে মালিকানার কিছুটা দিতে হবে, এমন নাকি সে শুধু চাষ করে মানে সেই সব কাজ করবে অথচ তার নামে কিছুই থাকবে না। কোনো কাজের জন্য কর আদায় করা যাবে না, রসিদ দিতে হবে, ভাগ চাষির খামারে ধান তুলতে হবে, মানে ধানটা হওয়ার পরে কেটে অন্য জায়গায় তোলা হলো, এবার সেখানে একটা দেখা গেল মেইনটা সরিয়ে নিয়ে একটা অল্প পরিমাণ দেখিয়ে বলা হলো নে এবার এর কিছুটা ম্যাক্সিমামটা তোরা নে, বাকিটা আমাদের দে, অথচ দেখা গেল অ্যাকচুয়াল হয়তো বেশিরভাগটা অলরেডি সরিয়ে রেখেছে, সেই জন্য ভাগ চাষির খামারেই ধানটা তুলতে হবে। এছাড়া 1 মণে 5 সেরের বেশি সুদ দেওয়া যাবে না, এটা একটা পরিমাপ আর কি। তো
তারপরে মানে এই যে আন্দোলন বা এই যে কর্মসূচি ফাইনালি সরকারের আবার সেই দমন নীতির জন্য বন্ধ হলেও এটা কিন্তু পরবর্তীকালের যে সমস্ত তোমার বিদ্রোহগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সূচনা করে দিয়েছিল। ঠিক আছে, নেক্সট আসবো তেলেঙ্গানা আন্দোলন। তো তেলেঙ্গানা আন্দোলন মানে একটা জিনিস দেখো যে যেটা প্রথমে বললাম যে যত জায়গায় কৃষক আন্দোলন হয়েছে তার মধ্যে থেকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো আর কি বেশ বড়সড় আন্দোলন হয়েছিল সেগুলোই কিন্তু আমরা দেখছি। ঠিক আছে, যেরকম এর আগে তেভাগা আন্দোলনটা পড়লাম, তো সেরকম যেটা বাংলায় হয়েছিল সেরকম তেলেঙ্গানা আন্দোলনও কিন্তু একটা কৃষক আন্দোলন ছিল। এবং এটা হায়দ্রাবাদের যে তেলেঙ্গানা যে জায়গাটা আর কি, আমরা জানি তেলেঙ্গানা কোন জায়গাটা, তো সেইখানে কৃষকদের যে আন্দোলন হয়েছিল, সশস্ত্র কৃষক আন্দোলন কেন হয়েছিল না, সেখানে যে শাসক ছিল হায়দ্রাবাদের, ঠিক আছে, নিজাম, তো সেই নিজামের ছিল মেইনলি স্বৈরতন্ত্র ছিল, মানে ও নিজে যা বলবে সেটাই হবে, তো কৃষকদের কোনো রকম কিছু দাবি দেওয়া দেখা হতো না, এটা একটা সমস্যা ছিল। নেক্সট ছিল হচ্ছে জমিদাররা ইচ্ছে মতো খাজনা আদায় করতো, মানে তারা যেখান থেকে যতটা খুশি ততটাই তাদেরকে খাজনা চাইলে তাদেরকে সেই খাজনাটা দিতে হতো। এবং এখানে একটা বেট্টি নামে একটা কর চালু ছিল, সেটা হচ্ছে একটা বাধ্যতামূলক কর, মানে সেটা দিতেই হবে। ঠিক আছে, তো এই আন্দোলন কোথায় হয়েছিল না, নালগোন্ডায় প্রথমেই আন্দোলন শুরু হয় এবং সেটা আস্তে আস্তে ওয়ারাঙ্গল, খাম্বাস এবং অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে, দক্ষিণ মানে ওই হায়দ্রাবাদের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে। এবং এই আন্দোলনের মেইন নেতা কারা ছিলেন না, পি সুন্দরাইয়া, রবি নারায়ণ রেড্ডি, ইয়েলো রেড্ডি, এনারা ছিলেন হচ্ছেন এই আন্দোলনের মেইন নেতা। এরপরে আসবো বরখাস্ত আন্দোলন। তো বরখাস্ত আন্দোলন কি ছিল, যে জমি বাজেয়াপ্ত করার সংক্রান্ত যে আন্দোলন, মানে যে সমস্ত জমিতে খাজনা বাকি পড়েছিল সেই সমস্ত জমিগুলোকে বাজেয়াপ্ত করে নেওয়া, সেইটাকেই বলা হয় বরখাস্ত। মানে বরখাস্ত আর কি সেটাকেই বলে, খাস জমি, নিজেদের আর কি জমি করে নেওয়া। এবং এই সমস্ত জমি থেকে যাদের জমি আর কি তাদেরকে উচ্ছেদ করা হতো, কারণ কি তারা খাজনা দিতে পারছে না। তো তার জন্য গয়া, মুঙ্গের, পাটনা, ছোটনাগপুর এই সমস্ত জায়গায় যে আন্দোলন শুরু হয় সেটা হচ্ছে বরখাস্ত আন্দোলন। এবং এখানে যে বিহার কিষাণ সভা গঠন করা হয়েছিল তার নেতৃত্ব কে ছিলেন, মানে সহজানন্দ সরস্বতী। ঠিক আছে, তো ফাইনালি এইখানে মানে এই সংক্রান্ত যে আন্দোলনটা গড়ে উঠলো বিহারে সেটার নাম হচ্ছে বরখাস্ত আন্দোলন। তো বরখাস্ত আন্দোলনের জন্য তোমার কি স্থির করা হয়েছিল, যে বকেয়া খাজনার দায়ে, মানে খাজনা বাকি আছে এই দায়ে যে জমি যে সমস্ত বাজেয়াপ্ত করা হচ্ছে এবং যেগুলো তোমার সেসব জমি যখন নিলাম করা হয় সেই নিলামের যদি অর্ধেক টাকা দেওয়া হয়, ঠিক আছে, সেই নিলামের যদি অর্ধেক টাকা দেওয়া হয় তাহলে মূল চাষিকে জমি ফেরত দেওয়া হবে। তো তারা খাজনাই দিতে পারছে না, তো তারা আবার এসব কি করে দেবে? তো তার জন্য চাষিরা মানে কৃষকরা সন্তুষ্ট হলো না। এবং আন্দোলন যারা করছিল মানে কৃষকরা, তাদের মেন দাবিটা ছিল কি, আমাদের রুটি দাও, আমরা ক্ষুধার্ত, সমস্ত কৃষি ঋণ মুকুব করতে হবে। প্রত্যেকটা আন্দোলন সংক্রান্ত কিছু কিছু বিখ্যাত স্লোগান আছে, তো এইগুলো কিন্তু একটু দেখতে হবে। তারপরে জমিদারি প্রথা ধ্বংস হোক, প্রজাদের উচ্ছেদ করা চলবে না, এই সমস্ত স্লোগান তারা দিতে শুরু করলো। এবং ফাইনালি যেটা হয়েছিল পাটনায়, বিহারের পাটনায় প্রায় 20,000 কৃষক এই আন্দোলনে সামিল হয়েছিল। এই নিষ্কর জমি বাজেয়াপ্ত করার যে একটা প্রথা তার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেটার কথা বলা হচ্ছে। এরপরে দেখবো হচ্ছে শ্রমিক শ্রেণীর কথা। তো কৃষকদেরও যেরকম বঙ্গভঙ্গ, অসহযোগ, আইন অমান্য, ভারত ছাড়ো, এরকম ভাবে পরপর আন্দোলনের পর্যায়গুলো পড়লাম, শ্রমিকদের ক্ষেত্রেও কিন্তু সেটাই দেখবো। প্রথম হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। তো 20 শতকের গোড়ার থেকেই শ্রমিক আন্দোলন, মানে শ্রমিক আন্দোলনটাও যখন আস্তে আস্তে মানে কেন হচ্ছে, শ্রমিকদেরও কিছু অসুবিধা হচ্ছে সেই জন্যই তারাও আন্দোলনের পথে নামছে। তো শ্রমিকদেরকে যে সমস্ত নেতা, বিখ্যাত বিখ্যাত নেতা যারা সমর্থন জানিয়েছিলেন, যেরকম লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, এরা কিন্তু শ্রমিকদের এই আন্দোলনকে সমর্থন জানান। এবং এরা ছাড়াও আর যারা যারা শীর্ষ নেতৃত্ব ছিল, যেরকম কুসুম রায় চৌধুরী, অপূর্ব কুমার ঘোষ, অশ্বিনী কুমার ব্যানার্জি, প্রেমতোষ বসু, এনারাও ছিলেন হচ্ছেন খুব বিখ্যাত শীর্ষ নেতৃত্ব। তো কোথায় কোথায় এই সময় শ্রমিক আন্দোলন ছড়িয়ে পড়েছিল না, প্রথমে পড়বো যে বাংলায়।
বাংলায় হাওড়াতে বার্ন কোম্পানির প্রায় 12,000 শ্রমিক এই বঙ্গভঙ্গের প্রতিবাদে প্রথম ধর্মঘট শুরু করেছিল হাওড়ার বার্ন কোম্পানিতে। আচ্ছা, এছাড়াও এই সময় কলকাতায় প্রিন্টার্স অ্যান্ড কম্পো প্রিন্টার্স লীগ এই সময় গঠন করা হলো। এছাড়া চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে রেল কোম্পানি, ইস্ট ইন্ডিয়া রেল কোম্পানির যারা শ্রমিক ছিল, সেই মানে সেখানকার যারা কর্মী ছিল আর কি, তারাও আন্দোলনে সামিল হয়েছিল। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া রেলপথের যারা তোমার ইয়েরা শ্রমিকরা, তারাও হচ্ছে তাদের দাবি নিয়ে আন্দোলনে সামিল হয়। এরপরে তামিলনাড়ুতে চিদম্বরম পিল্লাইয়ের নেতৃত্বে মজুরি বাড়ানোর জন্য আন্দোলন শুরু হয়, এবং তারপরে যখন চিদম্বরম পিল্লাইকে গ্রেফতার করা হলো, ব্রিটিশ সরকার যখন গ্রেফতার করলো, তখন সেই আন্দোলন কিন্তু আরো ভয়াবহ রূপ ধারণ করলো। এছাড়া বোম্বাইতেও বাল গঙ্গাধর তিলকের মানে যখন ওনাকে গ্রেফতার করা হয়েছিল, তো তার প্রতিবাদেও শ্রমিক ধর্মঘট শুরু হয়। কোথায় না, বিভিন্ন যে বস্ত্রকলগুলো ছিল, কারণ কি আমরা জানি ওইদিকে বস্ত্রবয়ন শিল্পটা উন্নত ছিল, তো সেই যে শিল্প বস্ত্রকল যেগুলো ছিল, সেই সমস্ত শিল্প কারখানায় শ্রমিকরা ধর্মঘট শুরু করে এবং পুলিশের সঙ্গে প্রচুর ঝামেলা হয়। এবং শুধুমাত্র বোম্বাইতেই প্রায় 8,000 শ্রমিক সেই সময় ধর্মঘটে সামিল হয়েছিল। এবং এছাড়াও কানপুর, আমেদাবাদ, জামালপুর, এই বিভিন্ন জায়গায় কিন্তু শ্রমিক আন্দোলন শুরু হয় এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। এরপরে দেখবো যে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটা গঠিত হয়েছিল AITUC বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, তো সেটা কখন গঠিত হয়েছিল না, একটা 1920 সালে যে ভারত শ্রমিক সম্মেলন চলছিল, সেই সম্মেলনে 18টি শ্রমিক ইউনিয়নের 806 জন প্রতিনিধি যোগদান করেন, এবং সব আলাপ আলোচনা মিটিং করার পরে যেটা স্থির করা হয় যে শ্রমিকদের জন্য বা শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠন করা হবে। এবং এই কংগ্রেস মানে এই সংগঠনের সভাপতিত্ব করেন হচ্ছে লালা লাজপত রায়, সহ সভাপতি ছিলেন জোসেফ ব্যাপিস্তা এবং সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল। তো প্রাথমিকভাবে জাতীয় কংগ্রেস শ্রমিক আন্দোলনের ব্যাপারে একটু উদাসীন ছিল, ঠিক আছে, কারণ কি অত তলিয়ে সব মানে স্তরের মানুষের জন্য তারা ভাবেনি প্রাথমিকভাবে। কিন্তু তারপরে কংগ্রেস এটা বুঝতে পেরেছিল যে আলটিমেটলি একটা গণ আন্দোলনকে মানে সফল করতে গেলে যারা মানে যে জায়গাটায় হচ্ছে অনেক বেশি সংখ্যক মানুষ রয়েছে, সেই গোষ্ঠীটাকে মানে সবাইকে সার্বিকভাবে আন্দোলনে সামিল করতে হবে, তবেই কিন্তু আন্দোলনটা একটা গণ আন্দোলনে পরিণত হবে। তো তার জন্য কংগ্রেস কি বললো যে যদি শ্রমিকদের যা তারা দাবি করছে সেটা যদি ন্যায়সঙ্গত হয় এবং বৈধ হয়, তাহলে হচ্ছে সেই আন্দোলনকে কংগ্রেস পূর্ণ সমর্থন জানাবে। এবং গান্ধীজি কিন্তু প্রাথমিকভাবে আমরা জানি আমেদাবাদে যে তোমার মিল শ্রমিকদের যে একটা আন্দোলন হয়েছিল, সেখানে উনি কিন্তু সমর্থন জানিয়েছিলেন। তো এরকম ভাবে এবং পরবর্তীকালেও লালা লাজপত রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আমরা পড়লাম যেটা অলরেডি একটু একটু করে বিভিন্ন জায়গায়, তো জওহরলাল নেহেরু, সবাই কিন্তু শ্রমিক আন্দোলনকে বাংলার মানে জাতীয় আন্দোলনের সঙ্গে, ভারতের জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করতে চাইলেন। এবং সুভাষচন্দ্র বসু বাংলার শ্রমিক আন্দোলনের সমর্থক ছিলেন এবং নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। তো এইভাবে কিন্তু এই সংগঠন গঠিত হলো। এরপরে যেটা বলবো যে অসহযোগ আন্দোলনের সময় শ্রমিক শ্রেণী কি করছিল। তো অলরেডি দেখো আমরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কি, অসহযোগ আন্দোলন কি, আইন অমান্য আন্দোলন কি, ভারত ছাড় আন্দোলন কি, এগুলো বেসিক জিনিসটা আমরা জানি। তো এই সময় শ্রমিকরা কি করেছিল না, মানে অসহযোগ আন্দোলনে শ্রমিক শ্রেণী কিন্তু বেশ ভালোভাবে যোগদান করে একটা গণসংগ্রামে পরিণত করে। এবং এই সময় বাংলায় বিভিন্ন যে শিল্প কেন্দ্রগুলো ছিল, যেরকম উৎপাদন শিল্প, পাট শিল্প, চটকল, এই সমস্ত জায়গায় প্রায় 137টি ধর্মঘট হয় এবং শ্রমিকরা প্রায় 6 মাস ধরে টানা তোমার ধর্মঘট চালায়। ঠিক আছে, তো যখন এরকম ধর্মঘট চলছে, তো তারপরে আবার কি হলো, যখন শ্রমিক ছাঁটাই হচ্ছে, প্রায় 2 লক্ষ শ্রমিক এই সময় ছাঁটাই করা হয়েছিল, তারাও কিন্তু এই ধর্মঘটে সামিল হলো। তো এই ধর্মঘট পরিচালনা করেছিলেন ডক্টর প্রভাবতী দাশগুপ্ত। এছাড়াও আসামে তোমার কি ছিল যে যারা তোমার ওই প্লান্টেশন গুলোতে বা চা বাগানে যারা শ্রমিক কাজ করছে, তাদেরকে বাড়িতে যেতে দেওয়া হতো না, বাড়ির কাজ সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হতো না।
তো এই শ্রমিকরা তখন ভাবলো যে না, আমাদেরকে নিজেদের বাসভূমিতে ফিরে যেতে হবে, এরকম ভাবে এদের কথা মেনে নিলে হবে না। তো তারা যখন নিজ নিজ বাসভূমিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল, তখন গোর্খা বাহিনীর সঙ্গে তাদের একটা সংঘর্ষ হলো। এবং এই সময় এই আন্দোলনের মানে এর পরে যে তোমার একটা ওই সংঘর্ষের ফলে কি হবে, দমন নীতির ফলে সেই শ্রমিকদের উপর অত্যাচার করা হলো, তার প্রতিবাদে আবার দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের নেতৃত্বে শ্রমিক আন্দোলন হয়। এছাড়া বোম্বাইতে কি হলো, শুধুমাত্র বোম্বাইতেই প্রায় 1,40,000 শ্রমিক ধর্মঘটে যোগ দেয় এবং 1927 সালের 1 মে বোম্বাইতে শ্রমিক দিবস পালিত হয়। এবং শ্রমিক দিবসটা যে পালিত হয়েছিল সেটা আন্তর্জাতিক স্তরে যে শ্রমিক দিবস পালিত হয় সেইটার মতো করেই পালন করা হয়েছিল। তার মানে কি, এইভাবে পুরো যে শ্রমিক আন্দোলন যেটা ভারতের, সেটা একটা বেশ পুরো আন্তর্জাতিক একটা সে মাত্রা পেল এরকম শ্রমিক দিবস যখন পালিত হলো তারপর থেকে। এছাড়া বিহারে যে তোমার জামশেদপুরে যে টাটা কারখানা রয়েছে, বা ধরো রানীগঞ্জের কয়লা খনি, সমস্ত জায়গাতে কিন্তু বিভিন্ন সময় এই অসহযোগ আন্দোলনের সময় কি বলবো আন্দোলন শুরু হলো বা ধর্মঘট শুরু হলো। এছাড়া খড়গপুরে 1700 রেল শ্রমিক ছাঁটাই হওয়ার প্রতিবাদেও শ্রমিক ধর্মঘট শুরু হয়। তারপরে আবার লিলুয়াতেও তোমার এইরকম ধর্মঘট শুরু হয়, মাদ্রাজে রেল ধর্মঘট হয়। তারপরে ভারতে 1928 সাল নাগাদ প্রায় 203টি শ্রমিক ধর্মঘট হয় এবং সব মিলিয়ে প্রায় 5 লক্ষ শ্রমিক এই ধর্মঘটে অংশগ্রহণ করে। বোম্বাইতে আমরা দেখলাম যে 1,40,000-এর কাছাকাছি শ্রমিক ধর্মঘটে অংশগ্রহণ করেছিল। তো এই যে তোমার এত শ্রমিক যে আন্দোলন করছিল বোম্বাইতে, তো এখানে গিরনি কামগার ইউনিয়ন তাদের মানে পরিচালনায় প্রায় 6 মাস ধরে শ্রমিক ধর্মঘট চলেছিল। এবং এখানে পড়লাম অলরেডি যেটা প্রায় 1.5 লাখ শ্রমিকের কাছাকাছি শ্রমিক এই ধর্মঘটে যোগদান করে। এবং এখানকার নেতৃত্ব কারা কারা ছিলেন, এসবি ঘাটে, মিরাজকর, কেন জোগলেকর, এনারা ছিলেন হচ্ছেন নেতা নেতৃত্ব। এরপরে দেখবো আইন অমান্য আন্দোলনের সময় কি হচ্ছিল না, আইন অমান্য আন্দোলনের সময় কিন্তু শ্রমিক শ্রেণী অতটা উৎসাহ দেখায়নি। তো তার জন্য কেন দেখায়নি, কারণটা হচ্ছে বিভিন্ন ভাবে দেখা যাচ্ছিল এই যে তোমরা লাস্ট যেটা আমরা পড়লাম বোম্বাইতে গিরনি কামগার শ্রমিকদের যে ধর্মঘট বা আরো যে সমস্ত জায়গাগুলোতে যে শ্রমিক ধর্মঘট হচ্ছে, সব জায়গাতেই না বিফলতা মানে সফল হচ্ছে না। কারণ কি, প্রত্যেকটা আন্দোলন বা ধর্মঘটই ব্রিটিশরা আলটিমেটলি দমন নীতির মাধ্যমে থামিয়ে দিচ্ছে। তো তার ফলে কি হচ্ছে, শ্রমিকদের মধ্যে একটা হতাশা হচ্ছিল, প্লাস ছাঁটাই হচ্ছিল বলে তাদের মানে রুজি রোজগার বন্ধ হয়ে যাচ্ছে। প্লাস সেই সময় কমিউনিস্ট পার্টি যেটা ছিল আর কি, সেই কমিউনিস্ট পার্টি কোনো রকম আর প্রথমে বলেছিল যে হ্যাঁ আমরা সহযোগিতা করবো, কিন্তু তারপরে আর সেরকম কোনো মানে সেরকম সহযোগিতাপূর্ণ মনোভাব দেখায়নি। তো তার জন্য শ্রমিক আন্দোলন কিন্তু কিছুটা স্তীমিত হয়ে পড়েছিল। স্টিল তারা কি ভাবে যোগদান করেছিল দেখো না, মহারাষ্ট্রে সেই সময় মানে কোথায় কোথায় মানে এইরকম হতাশ হওয়ার পরেও কিন্তু কিছু কিছু জায়গায় শ্রমিকরা এই আন্দোলনে সামিল হয়েছিল। যেরকম মহারাষ্ট্রের সোলাপুরে শ্রমিকরা পূর্ণ স্বরাজের দাবি, এই পুরো ব্যাপারটাকে উপলব্ধি করে মানে পূর্ণ স্বাধীনতার জিনিসটা কি সেটাকে উপলব্ধি করে আন্দোলনে সামিল হয়। বোম্বাইতে আবার কি হয়, বোম্বাইতে টোটাল যে তোমার মানে ওটা তো একটা বন্দর এরিয়া, তো সেখানে যখন তোমার বন্দর দিয়ে যে বাইরের বিদেশি পণ্য আসছে, তো সেরকম প্রায় 30 কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য বাজারে আটকে দেওয়া হয়। ঠিক আছে, তারপরে আবার ব্রিটিশদের প্রচুর যেগুলো সুতো কল রয়েছে, কারণ ওদের তো বস্ত্র বয়ন শিল্পের থ্রু ওদের কিন্তু মুনাফাটা অনেক বেশি ছিল, সেগুলো বন্ধ করে দেওয়া হয়। রেলপথের ক্ষেত্রেও তোমার বোম্বাই এজিআইপি রেলওয়ে মেন্স ইউনিয়নের শ্রমিকরা সত্যাগ্রহ আন্দোলন শুরু করে। এছাড়া আর কোথায় কোথায় না, করাচির যারা শ্রমিক, করাচি বন্দরের শ্রমিক, কলকাতার পরিবহন ও কারখানা শ্রমিকরা এবং মাদ্রাজের শিল্প শ্রমিকরাও কিন্তু মানে মেইন জায়গাগুলোতে, কলকাতা, বম্বে, মাদ্রাজ সমস্ত জায়গায় মেইন জায়গাতে আর কি শ্রমিকরা কিন্তু বিভিন্ন ধর্মঘটে ছোটখাটো ভাবে হলেও আন্দোলনে যোগ দেয়। এরপরে ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনে কি হলো না, ভারত ছাড়ো আন্দোলনে কিন্তু শ্রমিকরা ব্যাপকভাবে মানে প্রচুর তাদের হতাশাজনক হওয়া সত্ত্বেও তারা কিন্তু ব্যাপকভাবে যোগদান করেছিল। কোথায় কোথায়, দিল্লিতে কি হলো না, দিল্লিতে যারা তোমার ধর্মঘটে মিল শ্রমিকরা ছিল তারা
মানে তারা কি বলবো, তারা ধর্মঘটে নেমেছিল নীল শ্রমিকরা, কিন্তু ওই সেই আবার দমননীতির ফলে তারা কিন্তু কিছুটা বিরত হয়। আবার দিল্লি ছাড়া আর কোথায় কোথায়, দিল্লি ছাড়া বোম্বাই, নাগপুর, আমেদাবাদ এই সমস্ত জায়গায় ধর্মঘট শুরু হয়, এবং সেখানে মেইন ইয়ে কি ছিল না, গান্ধীজিকে যে অ্যারেস্ট করা হয়েছিল তার প্রতিবাদে সেখানে বিদ্রোহ শুরু হয়। গান্ধীজি এবং অন্যান্য যারা নেতাদের অ্যারেস্ট করা হচ্ছিল। এছাড়া জামশেদপুরে শুধুমাত্র লৌহ ইস্পাত কারখানা, যেটা আমরা জানি রয়েছে স্টিল ইন্ডাস্ট্রি, তো সেইখানেও 2 মাস ধরে শ্রমিক ধর্মঘট পালন করা হয়। ব্যাঙ্গালোরের ক্ষেত্রেও কিন্তু কেটি ভাষ্যামের নেতৃত্বে প্রায় 30 লক্ষ শ্রমিক ধর্মঘট করে, এবং কলকাতাতেও বিভিন্ন মানে শুধুমাত্র কলকাতাতেই আর কি, কলকাতার আশেপাশে অতটা ছড়িয়ে পড়েনি, বাট শুধুমাত্র কলকাতাতে কিন্তু প্রচুর তোমার মানে ছোট ছোট করে প্রচুর এরকম শিল্পাঞ্চলে ধর্মঘট হয়েছিল। ঠিক আছে, এরপরে দেখবো হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টার যেটা তৃতীয় পর্যায়ে, যে বামপন্থীরা এই সময় কি করেছিল। তো বামপন্থীদের যে বিভিন্ন গল্পগুলো ছিল, তো সেগুলোকে বিভিন্ন পর্বের থ্রু আমরা দেখব। তো প্রথম পর্বের কি মেইন কি কি ছিল না, কমিউনিস্ট আন্দোলন কিভাবে শুরু হলো, তারপরে ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্স পার্টি কিভাবে প্রতিষ্ঠিত হলো। তো প্রথম যেটা হলো যে ভারতীয় কমিউনিস্ট আন্দোলনের শুরুটা হয়েছিল 1920 সালে, এবং এক মানে মেইন নেতা কারা ছিলেন, মুজাফফর আহমেদ, এস ডাঙ্গে, শওকত ওসমানী, এনারা ছিলেন এই আন্দোলনের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। এছাড়া লালা লাজপত রায় শ্রমিকদেরকে জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করার যে ব্যাপারটা, সেই জিনিসটাতে উনি কিন্তু ভীষণভাবে হাইলাইট করেন, এবং শ্রমিকদের মতো এত বড় একটা গোষ্ঠী যখন জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছে এবং বামপন্থীরা যখন সেটাকে সমর্থন জানাচ্ছে, তো এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু ব্রিটিশরা বেশ মানে একটুখানি উৎকণ্ঠা, মানে যত বেশি লোকজন আন্দোলনে সামিল হচ্ছে তাদের পক্ষেও তো সেটা তখন তো তারা বুঝতে পারছে যে চাপটা আস্তে আস্তে বাড়ছে বা চাপ বিভিন্ন রকম ভাবে আসছে। আচ্ছা, তো তারপরে প্রথম সর্বভারতীয় সম্মেলন যেটা অনুষ্ঠিত হয় কানপুরে 1925 সালে, এবং এইখানে কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক ছিলেন হচ্ছেন এস.ভি. ঘাটে। এরপরে ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্স পার্টি যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল, সেটা কিরকম ভাবে হলো না, এই যে শ্রমিকদের যে এত সমস্যা হচ্ছে, ঠিক আছে, তো সেই শ্রমিক স্বার্থকে রক্ষা করার জন্যে এই সময় শ্রমিক কৃষক সংগঠন তৈরি করা হয়। তো শ্রমিক কৃষক সংগঠন তৈরি করার ফলে কি হলো না, 1925 এবং 26 এই সময়টাতে মানে পরপর পরপর কোথায় কোথায় এরকম দল গঠন হলো সেইটা আমরা দেখব। তো মুজাফফর আহমেদ এই সময় বাংলায় শ্রমিক কৃষক দল গঠন করেন, এবং তার সঙ্গে কে সহযোগিতা করেছিলেন, কাজী নজরুল ইসলাম, কুতুবউদ্দিন আহমেদ। এখানে কিন্তু ওই পার্টিগুলোর নাম এবং তাদের নেতৃত্ব এবং মুখপত্রগুলো কি ছিল সেগুলোই মেইনলি দিতে হবে। তারপরে পাঞ্জাবে গড়ে উঠলো কীর্তি কিষাণ পার্টি, এবং সেখানে নেতৃত্ব দিয়েছিল সোহন সিং জোশ, এবং তার মুখপত্র ছিল কীর্তি। এরপরে হলো বোম্বাইতে শ্রমিক কৃষক পার্টি, এবং এই পার্টির নেতৃত্ব দিয়েছিলেন এস.এস. মিরাজকর, ঠিক আছে, কে.এল. জোগলেকর এবং ঘাটে। এবং সেখানে তোমার আরো দুটো বামপন্থী সংগঠন ছিল খুব গুরুত্বপূর্ণ, গিরনি কামগার মহামন্ডল এবং গিরনি কামগার ইউনিয়ন। মানে কোথায় কিরকম ভাবে ওয়ার্কার্স এন্ড পিজেন্স দল গড়ে উঠছে সেইটা আমরা দেখছি, যেটা বললাম অলরেডি। এরপরে যুক্ত প্রদেশে একটি শ্রমিক কৃষক দল গঠন করা হলো, এবং এই দলের সম্পাদক ছিলেন পি.সি. যোশী। আবার কলকাতায় 1928 সালে সর্বভারতীয় সম্মেলনে নিখিল ভারত শ্রমিক কৃষক দল গঠন করা হয়। তো এরকম ভাবে কিন্তু পুরো ভারতে বিভিন্ন জায়গায় শ্রমিকদের কথা ভেবে আর কি বিভিন্ন পার্টি গঠন করা হলো। আচ্ছা, দ্বিতীয় পর্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কি, মিরাট ষড়যন্ত্র মামলা, বাংলায় বামপন্থী আন্দোলনের তখন একটা প্রবাহ এসেছিল সেটা, এবং কংগ্রেসে বামপন্থী প্রবণতা। তো মিরাট ষড়যন্ত্র মামলাটা কি না, 1929 সালে ব্রিটিশ সরকার 31 জন কমিউনিস্ট নেতা ও কর্মীকে, ঠিক আছে, গ্রেফতার করেন, নিরাপত্তা আইনে গ্রেফতার করেন। তো এক্ষেত্রে তোমার 3 জন ইংরেজ নেতা ছিল, এবং বাকি সব ছিল হচ্ছে ভারতীয় নেতা। তো দু দলের মধ্যেই 3 জন কারা কারা ছিল, মানে ব্রিটিশ যারা ছিল, মানে 3 জন ইংরেজ নেতা কারা কারা ছিল, বি.এফ. ব্রাডলে, ফিলিপ স্প্র্যাট, এইচ.এল. হাচিনসন, এবং ভারতীয় নেতাদের মধ্যে
অলরেডি আমরা যে সমস্ত নামগুলো পড়ছি, মুজাফফর আহমেদ, এস এ ডাঙ্গে, এস এস মিরাজকর, পিসি যোশী, এস বি ঘাটেক, এন জোগলেকর, শওকত উসমানী, সোহন সিং যোশী, মানে সমস্ত বামপন্থী যারা তোমার মেইন মাথা আর কি, সমস্ত বামপন্থী নেতাদেরই কিন্তু গ্রেপ্তার করে নেওয়া হয়েছে এই মিরাট ষড়যন্ত্র মামলায়। এবং এদের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল যে তারা ব্রিটিশ রাজের বিরুদ্ধে চক্রান্ত করছে। ঠিক আছে, একটা সন্দেহের বশে এরকম একটা তারা করেছিল যে তারা চক্রান্ত করছে, এবং এই মামলা প্রায় 4.5 বছর ধরে চলেছিল। আচ্ছা, বাংলায় কিভাবে বামপন্থী আন্দোলন হয়েছিল, যে এই মিরাট ষড়যন্ত্র মামলার পরে কিন্তু একটা সময় এসেছিল যে কমিউনিস্ট আন্দোলন বেশ তখন একটা মানে থেমে যাওয়ার একটা পর্যায়ে, মানে যেহেতু এরকম লার্জ স্কেলে আমরা দেখলাম মেইন নেতাদেরই গ্রেফতার করে নেওয়া হয়েছে মিরাট ষড়যন্ত্র মামলায়, বেসিক্যালি এই বামপন্থীদের পুরো জিনিসটাকে যাতে করে দমন করা যায় সেই জন্যই এটা করা হয়েছিল, এবং পুরো পুরো পৃথিবী জুড়ে এটা কিন্তু প্রচুর নিন্দাও করা হয়েছিল। ঠিক আছে, তো কমিউনিস্ট আন্দোলন যখন এরকম স্তীমিত হয়ে পড়ে, তো বাংলায় তখন কি হয়েছিল না, 1931 সালে আব্দুল হালিম এই কমিউনিস্ট পার্টির কলকাতা কমিটি গঠন করেন, এবং এই কমিটি চাষি মজুর, দিন মজুর, এরকম বিভিন্ন এই নামে পত্রপত্রিকা বের করে। এছাড়া এই সময় ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত এবং বঙ্কিম মুখোপাধ্যায়ের নেতৃত্বে আর কি ইন্ডিয়ান প্রোলেটেরিয়ান রেভলিউশনারি পার্টি গঠন করা হয়, এবং এর যে মুখপত্র ছিল সেটার নাম ছিল হচ্ছে গণনায়ক। আচ্ছা, তারপরে আসবো যে কংগ্রেসে বামপন্থী প্রবণতা, মানে জাতীয় কংগ্রেসের সাথে, মানে জাতীয় কংগ্রেসের ক্ষেত্রে এই বামপন্থী এটা কিভাবে কি মানে এই কি বলবো আন্দোলন কিভাবে জড়িয়েছিল। তো কংগ্রেসে জওহরলাল নেহেরু এবং সুভাষ চন্দ্র বসু এরা দুজনেই ছিলেন বামপন্থী মনোভাবের, মানে বামপন্থী আদর্শে ওনারা অনুপ্রাণিত ছিলেন। তো তারা কিন্তু পূর্ণ স্বাধীনতা বা পূর্ণ স্বরাজ সেই দাবিটা তারা জানিয়েছিলেন। তো তার জন্য জাতীয় আন্দোলনের সাথে আমরা যেটা পড়েছি, শ্রমিক আন্দোলনকে যুক্ত করার জন্য বা কৃষক আন্দোলনকে যুক্ত করার জন্য তারা কিন্তু সেটা করতে চেয়েছিলেন, এবং ফাইনালি লাহোর অধিবেশনে, কংগ্রেসের লাহোর অধিবেশনে কিন্তু তোমার পূর্ণ স্বাধীনতা বা পূর্ণ স্বরাজের যে দাবি সেটা কিন্তু আলটিমেটলি প্রস্তাবটা গৃহীত হয়। এবং এই তোমার জাতীয় কংগ্রেসের মধ্যে আবার আচার্য নরেন্দ্র দেব, জয়প্রকাশ নারায়ণ, ইউসুফ মেহের আলী, কমলা দেবী চট্টোপাধ্যায় নামগুলো গুরুত্বপূর্ণ। এনারা কিন্তু কংগ্রেস সমাজতন্ত্রী দল এরপরে প্রতিষ্ঠা করেন, এবং সমাজতন্ত্রী দলের মূল উদ্দেশ্য কি ছিল না, সমাজতন্ত্রী দলের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে ঐক্যবদ্ধ গণ আন্দোলন, মানে কংগ্রেসের ভেতরে সব, মানে কংগ্রেসের ভেতরে আলাদা করে বামপন্থী শক্তি যেটা, বামপন্থী মনোভাব যেটা, সেটাকে সুপ্রতিষ্ঠিত করা। ঠিক আছে, কংগ্রেসের ভেতরেই সেটাকে সুপ্রতিষ্ঠিত করা, এবং সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনকে শক্তিশালী করা, যেটা হচ্ছে ব্রিটিশদের মেয়ে নিয়েছিল সাম্রাজ্যবাদী, তারা তো শক্তি ছিল, তো সেই বিরোধী আন্দোলনকে সংগঠিত করা, এবং শ্রমিক ও কৃষকদেরকে নিয়ে মানে সবটা মিলিয়ে একটা ঐক্যবদ্ধ গণ আন্দোলন হচ্ছে তৈরি করা। এটা ছিল হচ্ছে মেইন কথা। ঠিক আছে, তাহলে আমরা এখানে কিন্তু এইটাও লিখতে পারি কংগ্রেস সমাজতন্ত্রী দল, এখানটা আমরা দিতে পারবো কংগ্রেস সমাজতন্ত্রী দল, মানে তারা সেই সময় এই দলটা গঠন করা হয়েছিল। নেক্সট আসবো বামপন্থী আন্দোলনের বাকি সময়টা। তো তৃতীয় পর্বে কি হয়েছিল না, 1935 সালে যখন এই কংগ্রেস বামপন্থী মানে কমিউনিস্ট পার্টি যখন নিষিদ্ধ মানে বেআইনি ঘোষিত হলো, তো তখন তাদের পক্ষে অবভিয়াসলি বেআইনি ঘোষিত হওয়ার ফলে কি তারা প্রকাশ্যে কোনো রকম রাজনৈতিক কাজকর্ম করতে পারছে না। কিন্তু এই সময় আবার যে তোমার কি বলবো বাকি মানে আর যে তোমার আন্দোলনগুলো চলছিল, মানে কমিউনিস্ট পার্টি তো কোনো রকম প্রকাশ্যে কিছু করতে পারছে না, কিন্তু যে বাংলায় যে চটকল শ্রমিকদের যে আন্দোলনগুলো চলছিল সেখানে কিন্তু আবার বঙ্কিম মুখোপাধ্যায়, শিবনাথ বন্দ্যোপাধ্যায় এই সময় তোমার মানে তার পরবর্তী সময়টাতে মানে প্রাথমিক কি বলবো বেআইনি ঘোষিত হওয়ার পর এমনি প্রকাশ্যে বন্ধ হয়ে গেলেও তারা কিন্তু মানে গোপনে বা মানে ছোটখাটো বা কোনো ইয়েতে আস্তে আস্তে নেতৃত্ব দিয়ে যাচ্ছিল, মানে তারা শ্রমিক আন্দোলনটাকে কিন্তু বাঁচিয়েই রেখেছিল, সেটাকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে যাচ্ছিল। তো এই সময় কংগ্রেসের সুরেশ বন্দ্যোপাধ্যায় ছিলেন হচ্ছেন এই নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি। ঠিক আছে, এরপরে ফরওয়ার্ড ব্লক এবং বিপ্লবী সমাজতন্ত্রী দল গঠন হয়। তো সুভাষ চন্দ্র বসু এবং গান্ধীজির মধ্যে একটা মতপার্থক্য ছিল, খুব সুস্পষ্ট মতপার্থক্য ছিল।
তো তার জন্য সুভাষচন্দ্র বোস কিন্তু কংগ্রেসের সভাপতিত্বর পদ থেকে ইস্তফা দেন। ঠিক আছে, একটা মানে একটা নির্বাচনী এতে উনি গান্ধীবাদী একজন নেতাকে হারিয়ে উনি আসার পরে, যেটা আমাদের ত্রিপুরী কংগ্রেসের ইয়েতে হয়েছিল, তো সেই জয়লাভের ফলে যখন মনোমালিন্য আরো বেড়ে গেল, তখন সুভাষচন্দ্র বসু এই কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দেন এবং ফরওয়ার্ড ব্লক নামে একটা দল প্রতিষ্ঠা করেন। তো এই দলের কি লক্ষ্য ছিল না, কংগ্রেসের ভেতরে ও বাইরে বামপন্থী শক্তিগুলোকে আরো মানে সুসংগঠিত করা, যাতে করে একটা কমিউনিস্ট পার্টিকে আরো সুসংহত ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং 1939 সালে ফরওয়ার্ড ব্লক এবং কয়েকটি আরো বামপন্থী গোষ্ঠীকে নিয়ে তিনি বামপন্থী সমন্বয় কমিটি গঠন করেন এবং তার মেইন এটা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম, মানে কোনো রকম আপোষ করা যাবে না, কোনো রকম, মানে যেখানে দেখো ওখানেই ওটাকে দমন করতে হবে, কোনো রকম আপোষ করা যাবে না। তো তারপরে 1940 সালে সুভাষচন্দ্রের নেতৃত্বে বিহারে একটা সারা ভারত আপোষ বিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এই সম্মেলনের ফলেই বিপ্লবী সমাজতন্ত্রী দল বা আরএসপি গঠন করা হয়। এরপরে চতুর্থ পর্বে ভারত ছাড়ো আন্দোলনের সময়, মানে তখন কি হলো, এই যে তোমার কংগ্রেসের সাথে যে তোমার ইয়েটা আর কি, সেই বামপন্থী রাজনীতির আরো মতভেদ সৃষ্টি হলো। ঠিক আছে, তারপরে কি হলো না, কংগ্রেস সমাজতন্ত্রী, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, এই বিভিন্ন বিভিন্ন দল সবাই একসাথেই তোমার জাতীয় আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত হলো। আচ্ছা, এছাড়া এম এন রায়, ওনার কথায় আসবো, কমিউনিস্ট পার্টি এবং এম এন রায় ওনারা কি করেছিলেন, যে ফ্যাসিবাদী শক্তি, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা আমরা পড়ছি, এটা আমরা ক্লাস 9-এ পড়েছি, তো সেই ডিটেইলে আমি এখন যাব না। তো ফ্যাসিজম যেটা ছিল, ঠিক আছে, তো সেই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে এরা কিন্তু কমিউনিস্ট পার্টি তখন ঝাঁপিয়ে পড়েছিল। আচ্ছা, এরপরে লাস্ট যেটা পড়বো, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কমিউনিস্ট পার্টি সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের পথে নামে এবং আলটিমেটলি জাতীয় কংগ্রেস থেকে আলাদা হয়ে যায়। মানে অনেকটাই যে আমরা বারবার দেখছিলাম যে জাতীয় কংগ্রেসের মধ্যে থেকে ওইটাকে কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট মনোভাবকে একটা দৃঢ় সংঘবদ্ধ করার চেষ্টা চলছিল, তো ফাইনালি দুটো আলাদা হয়ে যায়। এবং এই কমিউনিস্ট পার্টি নিয়ে বলতে গেলে আজাদ হিন্দ ফৌজের সেনানীদের বিচার বা নৌ বিদ্রোহে অংশগ্রহণ বা হায়দ্রাবাদ ও ত্রিবাঙ্কুরের যে কৃষক আন্দোলন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কমিউনিস্টরা বিভিন্নভাবে এগিয়ে এসেছিল, মানে তারা আন্দোলনে সামিল হয়েছিল। ওকে, এবারে পড়বো মানবেন্দ্রনাথ রায় বা মানে মানবেন্দ্রনাথ রায় কে ছিলেন এবং উনি এই বামপন্থী আন্দোলনের সঙ্গে কিভাবে যুক্ত ছিলেন। তো মানবেন্দ্রনাথ রায় অ্যাকচুয়াল ওনার নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তো মানবেন্দ্রনাথ রায় প্রাথমিক জীবনে উনি স্কুলের পড়াশোনাটা কমপ্লিট করেননি এবং তার আগেই, মানে ওই অত ছোট বয়সেই কিন্তু অরবিন্দ ঘোষ এবং তার সহযোগীদের সংস্পর্শে আসেন। তার পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের সময় যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা যতীন যাকে আমরা বলি, তার যে যুগান্তর গোষ্ঠী, সেই যুগান্তর গোষ্ঠীর একজন খুব বিখ্যাত কর্মচারী, মানে যুগান্তর গোষ্ঠীর সঙ্গে উনি সংযুক্ত হয়ে পরে উনি সি মার্টিন ছদ্মনামে দক্ষিণ পূর্ব এশিয়ার বাটাভিয়াতে যান এবং সেখানে উনি মেইন যেটা করেছিলেন, সেখানে গিয়ে ভারতে অস্ত্রশস্ত্র সরবরাহ করার যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে উনি নিশ্চিত করেন। এরপরে উনি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে যান, সেখানে ধনগোপাল মুখোপাধ্যায় ওনাকে এম এন রায় নামে সম্বোধিত করেন এবং সেখান থেকে উনি মানবেন্দ্রনাথ রায় বা এম এন রায় নামে পরিচিত হন। এরপরে উনি মেক্সিকোতে কমিউনিস্ট পার্টি গঠন করার সময়, মানে উনি খুব সক্রিয় ভূমিকা নেন এবং 1920 সালের শেষ দিকে তাশখণ্ডে, খুব গুরুত্বপূর্ণ, তাশখণ্ডে প্রবাসে ভারতের কমিউনিস্ট পার্টি উনি গঠন করেন। এরপরে তিনি ভারতে কমিউনিস্ট পার্টি বিভিন্ন কার্যকলাপ চালানোর জন্য নলিনী গুপ্ত, শওকত ওসমানী এনাদেরকে ভারতবর্ষে পাঠান এবং ভারতে নিজে উনি যখন ফিরতে চান, আমরা তো দেখলাম যে উনি গেছিলেন বিদেশে, তো তারপরে যখন ভারতে উনি ফিরতে চান, তিনি ভারতে ফেরার সময় গ্রেফতার হন, দিয়ে আবার ওনার কারাবাস হয়, দিয়ে আবার যখন মুক্তি পান, মুক্তি পেয়ে উনি জাতীয় কংগ্রেসে যোগদান করেন এবং পরবর্তীকালে নিখিল ভারত রাডিকাল ডেমোক্রেটিক দল উনি গঠন করেছিলেন। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারটার একটা সামারি সেশন। হোপফুলি এটা তোমাদের হেল্পফুল হবে।
রিভিশনের জন্য। সো অল দ্য বেস্ট। তোমরা কিন্তু নিজেদের মতো করে অবশ্যই এখান থেকে বুঝে মানে পয়েন্টগুলোকে মাথায় রেখে তারপরে সেটাকে গুছিয়ে নিজের ভাষায় লিখবে, পরীক্ষাতে যেরকমও প্রশ্ন আসবে সেই অনুসারে লিখবে। তাহলে ভালো করে তোমরা রিভাইজ করো। আর কি বলবো, তোমাদের তো একদম সামনে পরীক্ষা চলেই এসছে, আর কিছু বলার নেই। খুব ভালো করে সামারি সেশনস বা যেগুলো তোমাদের লাইভ চলছে 1 মার্ক 2 মার্কস এবং ব্রড কোয়েশ্চেন্স সবগুলো ভালো করে দেখো এবং মন দিয়ে প্রিপারেশন নাও। তাহলে চলো আবার নেক্সট লেকচার নিয়ে নেক্সটে দেখা হবে।